হ্যালো এইচএসসি 24 ব্যাচ বৃত্তের সাজেশনমূলক ক্লাসের লেকচার 2 এ তোমাদের স্বাগত জানাই। আজকে লেকচার 2 এ বৃত্ত থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় নিশ্চিতভাবেই কিন্তু আসতে পারে, অর্থাৎ যে প্রশ্নগুলো সলভ না করলে বৃত্ত অধ্যায়টি তোমার জন্য অসম্পূর্ণ থেকে সৃজনশীল প্রশ্ন বৃত্ত থেকে যে প্রশ্নগুলো আসুক না কেন তোমরা সলভ করতে পারবা। আমরা হচ্ছে লেকচার 2 এ দেখো, লেকচার 1 এ আমি তোমাদের হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিস এবং একটি সৃজনশীল প্রশ্ন সলভ করে দিয়েছিলাম, আর লেকচার 2 এ আজকে আমি তোমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন সলভ করব। তো এই দুইটি সৃজনশীল প্রশ্নতে অনেক অনেক গুরুত্বপূর্ণ টাইপ, যেগুলো বৃত্ত থেকে তোমাদের মাস্ট বি পড়তে হবে, বোর্ড পরীক্ষায় মাস্ট বি এই টপিকগুলো থেকে আসবে। এই টপিকগুলোই মূলত আজকে কিন্তু আলোচনা করা হবে। সো আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সর্বপ্রথম আমরা একটু প্রশ্নটি দেখে নিই যে 2 নম্বর প্রশ্নটা আসলে কি দেওয়া আছে, এটা আমরা একটু দেখে নিই। 2 নম্বর প্রশ্নতে খেয়াল করো যে এখানে উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকে দুইটা বৃত্ত দেওয়া আছে, C1 একটা বৃত্ত, C2 একটা বৃত্ত এবং একটি সরল রেখা দেওয়া আছে, এটা হচ্ছে উদ্দীপক নাম্বার 2। তাহলে 2 নম্বর সৃজনশীলে আমি কিন্তু দুইটা উদ্দীপক দিয়ে রেখেছি, ঠিক আছে। এবং এই 2 নম্বর সৃজনশীলে তোমাদের জন্য খেয়াল করো, তোমাদের জন্য এখান থেকে টোটাল 8টি প্রশ্ন কিন্তু আমি তোমাদের এখন সলভ করে দেবো, অর্থাৎ 2 নম্বর সৃজনশীল প্রশ্নতে 8টি প্রশ্ন আছে, ঠিক আছে। এখানে খেয়াল করো, ক থেকে শুরু করে জ পর্যন্ত আমি টোটাল হচ্ছে 8টি প্রশ্ন তুলে রেখেছি এবং এই 8টি প্রশ্নই মানে হচ্ছে প্রত্যেকটাই এক একটা টাইপ, ঠিক আছে। তো এই টপিকগুলো কিন্তু আমাদের ভালো করে সলভ করতে হবে। তাহলে চলো আমরা এবার ক নাম্বার থেকে আমরা প্রশ্নগুলো সলভ করা শুরু করি। খেয়াল করো, আমরা প্রথমে যে প্রশ্নটি দেওয়া ছিল কয়ে, প্রশ্নটি একটু তোমরা ভালো করে দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি। যে এখানে প্রশ্নটা কি বলেছিল, যে আমাদের উদ্দীপক দেওয়া ছিল, এখান থেকে ক নাম্বার প্রশ্ন যে জিনিসটা বলেছে দেখো, যে বৃত্ত 1 বৃত্ত দেখো C1 বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করো। তাহলে সর্বপ্রথম একটা জিনিস আমাদের ভেতরে, অর্থাৎ আমাদের মাথাতে একটা আইডিয়া নিয়ে আসতে হবে, যে একটা বৃত্ত যদি এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে কর্তৃত অংশ করে, অর্থাৎ একটা বৃত্ত যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ এর কর্তৃত অংশ থাকে, তো সেই অংশটা কতটুকু এবং সেই কর্তৃত অংশটুকু বের করার সূত্রটা কি, এই জিনিসটা সম্পর্কে কিন্তু তোমাদের আগে আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু শুধু সৃজনশীল প্রশ্ন না, আমরা কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের বেসিক কনসেপ্টগুলোই কিন্তু ক্লিয়ার করে দিব, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে প্রথমে একটা জিনিস দেখি। দেখো, মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, লক্ষ্য রাখো যে আমরা এখানে একটা বৃত্ত নিই, যে মনে করো যে এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটি এইভাবে গিয়ে এভাবে আসলো, এটা একটা বৃত্ত আসলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই বৃত্তটি লক্ষ্য করো, যে যদি তোমাকে বলা হয় যে ভাইয়া এই বৃত্তটি এক্স অক্ষের ছেদাংশ কতটুকু, দেখো এখান থেকে এই পরিমাণ, এটা হচ্ছে এক্স অক্ষের কর্তৃতাংশ, ঠিক আছে। যদি বলা হয় ওয়াই অক্ষের কর্তৃতাংশ, তাহলে ওয়াই অক্ষের কর্তৃতাংশ হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃতাংশ। তাহলে সর্বপ্রথম এক্স অক্ষের ছেদাংশ বা ওয়াই অক্ষের ছেদাংশ নির্ণয়ের সূত্রটা কি, এটা আমাদের ধারণা থাকতে হবে। তাহলে যদি আমরা এবি এক্স অক্ষের কর্তৃতাংশ বের করি, ঠিক আছে, তাহলে দেখো যে আমরা সূত্রটা লিখতে পারি যে এক্স অক্ষের কর্তৃত অংশ, এখান থেকে আমরা এভাবে বলতে পারি যে এক্স অক্ষের খেয়াল করো, এক্স অক্ষের কর্তৃতাংশ, ঠিক আছে। এর সূত্রটা কি হবে, 2√g² - c। এটা মনে রাখবা যে এক্স অক্ষের কর্তৃতাংশ মানে এক্স অক্ষের ছেদাংশ, এর সূত্র হচ্ছে কি 2√g² - c। যদি আমরা এখান থেকে যদি ওয়াই অক্ষের কর্তৃতাংশ বের করি, তাহলে সূত্রটা কি হবে, দেখো ওয়াই অক্ষের কর্তৃতাংশ বা খণ্ডিতাংশ মানে ওয়াই অক্ষের যতটুকু পরিমাণ ওয়াই অক্ষকে ছেদ করেছে, কেটে নিয়েছে, ততটুকু মানটা আমরা কিন্তু বের করতে চাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখা করো ওয়াই অক্ষের কর্তৃতাংশ, এর সূত্র হচ্ছে কি 2√f² - হচ্ছে c।
কি ক্লিয়ার? কি তোমরা কি বুঝতে পারছো? বলো। তোমরা লাইভে আছো তো প্রত্যেকে নাকি? তোমরা কিন্তু প্রত্যেকে লাইভে থাকো এবং তোমরা হচ্ছে লাইভেই ক্লাসটা করো, তাহলে কিন্তু তোমরা ক্লাসের আসল মজা পাবা। ঠিক আছে? ম্যাথ কিন্তু ফিল করতে হবে, ফিল করলেই কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হবে। ঠিক আছে? ম্যাথ সম্পর্কে তোমাদের ভয় দূর হবে। তো দেখো যে আমরা হচ্ছে দুইটা সূত্র আগে শিখে নিলাম, যে এক্স অক্ষের কর্তৃতাংশ এবং ওয়াই অক্ষের কর্তৃতাংশ। ঠিক আছে? ওকে, তাহলে লক্ষ্য রাখো। এবার কথা হচ্ছে, যদি আমরা এক্স অক্ষের কর্তৃতাংশ বের করতে চাই, তাহলে এখানে আমাদের একটা বৃত্তের ইকুয়েশন থেকে কি কি বের করতে হবে? একটা বৃত্তের ইকুয়েশন থেকে আমাদের জি বের করতে হবে আর সি বের করতে হবে। এখন কথা হচ্ছে জিটা কি? এক্স, দেখো জি হচ্ছে একটা বৃত্তের যে কেন্দ্র, মনে করো এটা বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তটা কেন্দ্র আমরা জানি মাইনাস জি আর মাইনাস এফ। তাহলে খেয়াল করো, যদি আমরা এক্স অক্ষের কর্তৃতাংশ বের করতে চাই, তাহলে কেন্দ্রের আমাদের ভুজ লাগবে আর সি হচ্ছে কি ধ্রুবক, এটা লাগবে। কি ক্লিয়ার? যদি ওয়াই অক্ষের কর্তৃতাংশ বের করতে চাই, তাহলে আমাদের এফ এর মান জানা লাগবে। তাহলে এফ হচ্ছে কি বৃত্তের কেন্দ্রের কোটি। কি ক্লিয়ার তো বিষয়টা? বৃত্তের কেন্দ্রের কোটি। ওকে, তাহলে এখন লক্ষ্য করো, আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল, এটা থেকে যদি আমরা এখন বের করতে চাই, এখানে প্রশ্নটি কি ছিল লক্ষ্য রাখো, যে এখানে প্রশ্নটি ছিল যে C1 বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। তো মনে করো C1 যে বৃত্তটা দেওয়া আছে, দেখো যে C1 হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 9 ইকুয়াল হচ্ছে 0। এটা কিন্তু C1 বৃত্ত দেওয়া ছিল। এই বৃত্ত থেকে আমাদের কিন্তু ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ বের করতে বলেছে, তাই না? তাহলে এখন দেখো, এই বৃত্ত থেকে আমরা কেন্দ্র বের করব। তাহলে আমরা যদি কেন্দ্র বের করতে চাই, যে কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। কি ক্লিয়ার তো? এখন কথা হচ্ছে ভাইয়া, যে কেন্দ্র কিভাবে বের করবে একটা বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে? তাহলে দেখো, এই সূত্রটাও কিন্তু তোমাদের শেখাই দিচ্ছি আজকে। তোমাদের আমি বলছি যে তোমাদের জিরো থেকে একদম প্রো লেভেল পর্যন্তই কিন্তু আলোচনা হবে। সো তোমরা শুধু ধৈর্য সহকারে ক্লাসটা করো লাইভে, তাহলে কিন্তু বৃত্ত চ্যাপ্টারটি তোমাদের জন্য খুবই খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো যে এই যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তাহলে বৃত্তের কেন্দ্র অর্থাৎ মাইনাস জি মাইনাস এফ, এই মানটা আমরা কিভাবে বের করব? তাহলে তোমরা একটু ঝটপট আগে সূত্রটা মনোযোগ দাও, সূত্রটা কিন্তু তোমরা একটু শিখে নাও। ঠিক আছে? দেখো, আমরা যদি মাইনাস জি এর মান বের করি, তাহলে আমাদের সূত্র হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই মাইনাস টু। কে ক্লিয়ার তো? এক্স এর সহগ ডিভাইডেড বাই মাইনাস টু। তাহলে দেখো ভাইয়া, এক্স এর সহগটা এখানে কত? দেখো তো, এক্স এর সহগ কত? মাইনাস সিক্স ডিভাইডেড বাই মাইনাস টু। তাহলে থাকলো কত বলো তো? 3। তাহলে দেখো ভাইয়া, আমরা জি এর মান, মাইনাস জি এর মান কত পেলাম? 3। কি ক্লিয়ার? এবার আমরা যদি মাইনাস এফ এর মান বের করি, তাহলে লক্ষ্য রাখো, এফ এর মান অর্থাৎ বৃত্তের কেন্দ্রের যদি কোটি বের করি, তাহলে কোটির সূত্র হচ্ছে ওয়াই এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস টু। কি ক্লিয়ার তো? তাহলে এখন দেখো, ওয়াই এর সহগটা কত বলো তো ভাইয়া? ওয়াই এর সহগ হচ্ছে 8 ডিভাইডেড বাই, খেয়াল করো যে 8 ডিভাইডেড বাই মাইনাস টু ইকুয়াল হচ্ছে -4। কি ক্লিয়ার তো? তাহলে এখন একটা জিনিস লক্ষ্য রাখো ভাইয়া, যে আমরা এখান থেকে বলতে পারি মাইনাস জি মাইনাস এফ, অর্থাৎ C1 বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? 3 আর হচ্ছে -4। এটা আমরা পেলাম। এখন তোমরা লক্ষ্য রাখো যে ক নাম্বার যে প্রশ্নটি বলেছে, এখন আমরা সলভ করব। আমি কিন্তু তোমাদের ডিটেলসেই শিখাই দিচ্ছি, বাট এতগুলোই কিন্তু আমাদের বের করতে হবে না। আমাদের এখানে প্রশ্নতে যা চাইবে সেটাই বের করতে হবে, বাট কি কি চাইতে পারে এই জিনিসগুলো কিন্তু তোমাদের আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এখানে লক্ষ্য রাখো, C1 বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, অর্থাৎ এই জিনিসটা আমাদের বের করতে বলেছে। তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের সূত্রতে এখন যদি আমরা মানটা বসে দিই, কারণ আমরা দেখো মাইনাস জি এর মান পেয়েছি, মাইনাস সি এর মান পেয়েছি, তাহলে দেখো তো ভাইয়া 2√f²। এখন কথা হচ্ছে, দেখো মাইনাস এফ এর মান হচ্ছে -4। খেয়াল রাখো ভাইয়া, মাইনাস এফ এর মান হচ্ছে কত? -4। তাহলে এফ এর মান কত ভাইয়া? 4। এফ এর মান কত? 4। কারণ দেখো এটা ইকুয়াল এটা,
তাহলে এফ এর মান 4, এখানে এফ স্কোয়ার 4 স্কোয়ার মানে কত 16। এবার মাইনাস চিহ্ন, সি হচ্ছে কি বৃত্তের সমীকরণের ধ্রুবক মান। দেখো তো ভাইয়া বৃত্তের সমীকরণের ধ্রুবক মানটি কি ছিল? বৃত্তের সমীকরণের ধ্রুবক মানটি ছিল +9। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে সি এর মানটি হচ্ছে কি বলতো 9। যদি আমরা এখানে বসাই দিই তাহলে -9 এটা আমরা পাচ্ছি। এখন এটাকে যদি আমরা সলভ করে নিই তাহলে আমরা কিন্তু যা পাবো সেটাই কিন্তু আমাদের ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ। তাহলে এখান থেকে দেখো আমরা যদি 2, তাহলে এখান থেকে পাচ্ছি √7। তাহলে এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ। যদি আমাদের এক্স অক্ষের কর্তৃত্বাংশ বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটা বসিয়ে আমরা খুব সহজেই বের করে নিতে পারি। কি ক্লিয়ার তো? আশা করি তোমরা এই যে বেসিকটা আলোচনা করলাম, মানে আমরা একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে এক্স অক্ষের কর্তৃত্বাংশ বা ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ কিভাবে বের করতে পারি, আমরা কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলাম। আশা করি তোমরা আর এই কনসেপ্টটা কখনোই কিন্তু তোমরা ভুলবা না। তাহলে তোমরা একটু কমেন্টে জানাও এটা তোমরা ক্লিয়ার হয়েছো কিনা, তোমরা একটু কমেন্টে জানাও। ওকে, তোমরা একটু দ্রুত কমেন্টে জানাও যে তোমরা এটা ক্লিয়ার হয়েছো কিনা। সজীব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই বাচ্চারা তোমরা কিন্তু কমেন্টে জানাও, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে। তোমরা কমেন্ট করবা মানে আমি বুঝবো যে তোমরা লাইভে আমার সাথে ক্লাস করতেছো, তোমরা ক্লাসের ফিল পাচ্ছ, ঠিক আছে? ওকে, তোমরা অনেকে কমেন্ট করতেছো। এবার আমরা হচ্ছে পরবর্তী অঙ্কেতে চলে যাই। আমরা ক নাম্বারটি সলভ করে নিলাম, এবার আমরা খ নাম্বার প্রশ্নটি দেখব। দেখো খ নাম্বার প্রশ্ন, খেয়াল করো খ নাম্বার প্রশ্ন। এখন এটা আর আমাকে সলভ করে দিতে হবে না, এটা তোমরা নিজেরাই কিন্তু এখন সলভ করতে পারবা। কারণ আমাদের প্রশ্নটি কি বলেছে দেখো, প্রশ্নটি হচ্ছে C2 বৃত্তটি এক্স অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে তার নির্ণয় করো। মানে C2 বৃত্ত থেকে এক্স অক্ষের ছেদাংশ বের করতে হবে। এই যে C2 বৃত্তটা দেওয়া আছে না, এই বৃত্ত থেকে এক্স অক্ষের ছেদাংশ, যেই টপিকটা কিন্তু তোমাদের আলোচনা করে দিলাম আমি। তাহলে এই টপিকটা, এই প্রশ্নটা কিন্তু তোমরা নিজে থেকেই কিন্তু বের করে নিবা। এবার খেয়াল করো আমরা হচ্ছে চলে যাই গ নাম্বার প্রশ্নতে, ঠিক আছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো গ নাম্বার প্রশ্নটি একটু তোমরা পড়ো। গ নাম্বার প্রশ্নটি তোমরা একটু পড়ো, প্রশ্ন পড়তে হবে আগে, ঠিক আছে? বেশি বেশি প্রশ্ন পড়তে হবে। প্রশ্ন পড়ে মাথার ভিতরে একটা আইডিয়া নিয়ে আসতে হবে, আইডিয়া ক্রিয়েট করতে হবে যে প্রশ্নটা তুমি আসলে বুঝতে পেরেছো কিনা, প্রশ্নতে কি দেওয়া আছে এবং কি বের করতে হবে, এই কনসেপ্টটা তুমি ক্লিয়ার হয়েছো কিনা, এটা কিন্তু আগে তোমাকে ধারণা নিতে হবে, ঠিক আছে? ওকে বাচ্চারা, তাহলে আমরা একটু প্রশ্নটা দেখি। দেখো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এস রেখার উপর এবং যা মূল বিন্দু ও C2 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটি করব, যেহেতু এখানে বলে দিয়েছে C2 বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, আমাদের এখানে কিন্তু বলে দিয়েছে কি C2 বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, তাহলে আমরা এই C2 যে উদ্দীপকে বৃত্তের সমীকরণটা দেওয়া ছিল এখান থেকে আগে কেন্দ্র বের করে নিই। তাহলে যদি C2 বৃত্তের আমরা হচ্ছে -g - f এর মানটা যদি বের করি, আমি কিন্তু তোমাদের শিখাই দিলাম যে একটা বৃত্তের সমীকরণ থাকলে আমরা কিভাবে বের করি। -g এর মান কি x এর সহগ ডিভাইডেড বাই -2, আর হচ্ছে -f এর মান কি y এর সহগ ডিভাইডেড বাই -2। এখন কিন্তু এটা তোমরা শর্টকাটে বের করতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা যদি -g এর মান বের করি, তাহলে দেখো x এর সহগ -8 ডিভাইডেড বাই -2, তাহলে কত পাচ্ছি আমরা 4। এবার y এর সহগ 6 ডিভাইডেড বাই -2, তাহলে কত পাচ্ছি আমরা বলো তো -3। তাহলে C2 বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমি যে প্রশ্নটা দেওয়া আছে বা যেটা বের করতে হবে, এটা আমরা একটা সুন্দর একটা চিত্র ক্রিয়েট করি। তুমি যদি প্রশ্নটা পড়ে চিত্রটা তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমার 50% প্রশ্নের উত্তর কিন্তু তোমার তৈরি হয়ে যাবে। কারণ তখন কিন্তু তোমাকে আর প্রশ্নটা সলভ করতে বেশি টাইম লাগবে না বা প্রশ্নটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে বৃত্তের ক্ষেত্রে প্রশ্নটা পড়ে তোমার মাথার ভিতরে আগে একটা আইডিয়া নিয়ে আসবা যে এটা চিত্রটা কি হতে পারে।
চিত্রের মাধ্যমে তোমাকে বুঝে নিতে হবে যে কি দেওয়া আছে এবং কি বের করতে হবে। কি ক্লিয়ার তো বিষয়টা? এখন খেয়াল করো যে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। মনে করো যে আমাদের হচ্ছে এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে, ধরে নিলাম যে এই বৃত্তের সমীকরণটা আমাদের বের করতে হবে। এবার এরূপ বৃত্তের সমীকরণ বের করতে হবে। তারপরে কি বলেছে দেখো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এস রেখার উপর অবস্থিত। অর্থাৎ এই বৃত্তের কেন্দ্রটি একটা রেখার উপর, সেই রেখাটা কি এস রেখা। তো এস রেখাটা দেখো 3x - 4y - 5 = 0। তো মনে করো এই একটা রেখা দেওয়া ছিল, ঠিক আছে? তাহলে এর হচ্ছে 3x - 4y - 5 = 0। এই রেখার উপরে বৃত্তের কেন্দ্রটা অবস্থিত, এই বৃত্তের কেন্দ্রটা অবস্থিত। কি ক্লিয়ার তো? তাহলে দেখো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এস রেখার উপর এবং যা মূল বিন্দু, খেয়াল করো, এবং যা মূল বিন্দু। তাহলে মূল বিন্দু ধরে নিলাম যে মূল বিন্দুটা এখানে অবস্থিত। আমরা ধরে নিলাম মূল বিন্দুটা এখানে আছে 0 0। এই মূল বিন্দু দিয়ে অতিক্রম করেছে। কি ক্লিয়ার তো? এই মূল বিন্দু দিয়ে অতিক্রম করেছে। এবার লক্ষ্য রাখো, এবং C2 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। আবার দেখো বৃত্তের যেটা C2 বৃত্তের যেটা কেন্দ্র, ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। অর্থাৎ C2 বৃত্তের কেন্দ্রটা কোথায় অবস্থান করবে? C2 বৃত্তের কেন্দ্রটা মনে করো এই জায়গায় অবস্থান করছে। যেহেতু এখানে মনে করো x এর মানটা পজিটিভ আর y এর মানটা হচ্ছে কি নেগেটিভ, তাহলে মনে করো আমি আনুমানিকভাবে একটা বিন্দু ধরে নিলাম যে 4 - 3 এই বিন্দুটা দিয়ে অতিক্রম করেছে। অর্থাৎ C2 বৃত্তটা কি? C2 বৃত্তটা মনে করো এরকম একটা বৃত্ত, যে যার কেন্দ্র যেহেতু এটা, তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে C2 বৃত্ত। কি ক্লিয়ার তো? যার কেন্দ্র হচ্ছে এটা। কি ক্লিয়ার বিষয়টা? তাহলে এই যে চিত্রটা, প্রশ্নটা থেকে যে আমরা চিত্রটা তৈরি করলাম, এখন কিন্তু আমাদের 50% উত্তর কিন্তু প্রায় কমপ্লিট। কারণ কি? কারণ আমাদের যে এই বৃত্তের যে লাল কালার দিয়ে যে বৃত্তটা তৈরি করা আছে, এই বৃত্তের যে সমীকরণটা বের করতে বলেছে, তাহলে এখন আমরা দেখো একটা এই বৃত্তের উপরস্থ বিন্দু আমরা কয়টা পেয়েছি? বৃত্তের উপরস্থ বিন্দু আমরা 2টা পেয়েছি, একটা 4 - 3 আর একটা হচ্ছে 0 0। অর্থাৎ এই 2টা বিন্দু বৃত্তকে কি করবে বলতো? বৃত্তকে কিন্তু সিদ্ধ করবে। অর্থাৎ এই 2টা বিন্দুগামী হচ্ছে একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া যে এই বৃত্তের কিন্তু কেন্দ্রটা দেওয়া নাই। কেন্দ্র কি দেওয়া আছে? কেন্দ্র কিন্তু দেওয়া নাই। যদি কেন্দ্র থাকতো তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ আমরা ধরে আমরা কিন্তু বৃত্তের সমীকরণটা তৈরি করে নিতে পারতাম। বাট এখানে কিন্তু কেন্দ্রটা দেওয়া নাই, শুধুমাত্র তোমাকে বলা আছে যে এই রেখার উপরস্থ যে বিন্দু সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে মনে করো আমরা এই বৃত্তের কেন্দ্রটাকে ধরে নিলাম -g আর হচ্ছে -f, এটা কিন্তু আমরা ধরে নিলাম। কি ক্লিয়ার তো? যদি কেন্দ্রটা -g -f ধরি, তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? বৃত্তের সমীকরণটাকে ধরে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ধরি বৃত্তের সমীকরণ। খেয়াল করো, ধরি বৃত্তের বৃত্তের সমীকরণটা কি হবে? x² + y² + 2g (x) প্লাস হচ্ছে 2f (y) + c = 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ ধরে নিলাম। এখন খেয়াল করো, এখানে কেন্দ্র যেহেতু আমরা পেলাম যে যার কেন্দ্র -g আর -f, এটা কেন্দ্র ছিল। তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। অর্থাৎ লক্ষ্য রাখো ভাইয়া যে এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো এটা যদি আমরা বের করতে চাই, এখানে আমাদের অজানা মান কি কি আছে বলো তো? এই বৃত্তের ক্ষেত্রে কিন্তু আমাদের অজানা মান কিন্তু আছে, দেখো 3টা। কি কি? একটা জি এর মান, এফ এর মান, আর একটা হচ্ছে সি এর মান। 3টা জিনিস অজানা। এই 3টা জিনিসের মান বের করে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাতে পারি, তাহলেই কিন্তু আমাদের বৃত্তের সমীকরণটি চলে আসবে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এখন লক্ষ্য রাখো যে আমরা এখান থেকে বলতে পারি যে যে 2টা বিন্দু দিয়ে অতিক্রম করেছে, খেয়াল করো যে 1 নং বৃত্তটি 0 0 বিন্দুগামী হলে, দেখো 0 0 বিন্দুগামী হলে, 0 0 বিন্দুগামী যদি হয়, তাহলে আমরা বলতে পারি 0 0 বিন্দুগামী মানে কি?
এই 0 0 বিন্দুটা এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করেছে, অর্থাৎ এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে কার মান, y এর মান। তাহলে যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাই দিই, তাহলে এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি যে c ইকুয়াল হচ্ছে 0। কি ক্লিয়ার? তো যদি 0 0 বিন্দুগামী হয় তাহলে c এর মান কত পাচ্ছি আমরা? 0 পাচ্ছি। এবার যদি আমি বলি যে আরেকটা বিন্দু দিয়ে অতিক্রম করেছে না, দেখো তো 4 আর -3, এই দুইটা বিন্দু দিয়েও কিন্তু অতিক্রম করেছে। তাহলে আবার বলতে পারি এবং 4 -3 বিন্দুগামী হলে খেয়াল করো, যদি 4 -3 বিন্দুগামী হয় তাহলে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে কার মান, y এর মান। যদি আমরা এই ইকুয়েশনে বসাই দিই তাহলে দেখো তো আমরা কি পাচ্ছি, x², তাহলে 16 প্লাস y², তাহলে কত বলো তো ভাইয়া, 9। এবার দেখো 2gx, তাহলে x এর মান ছিল 4, তাহলে প্লাস 8g, এটা আমরা পাচ্ছি। এবার দেখো ভাইয়া যে y এর মান হচ্ছে কত, -3, তাহলে -6f। আর এখানে লক্ষ্য রাখো তো c এর মান কত পেয়েছিলাম, 0। এই যে এখান থেকে c এর মান 0 পেয়েছিলাম, তাহলে 0 এখানে বসাই দিই আমরা, তাহলে ইকুয়াল হচ্ছে কত বলো তো, 0। এখন যদি আমরা এটাকে সলভ করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা এখান থেকে পাচ্ছি কি, আমরা এটা থেকে পাচ্ছি 8g -6f, আর এখানে হচ্ছে 16, আর এর সাথে যদি 9 আমরা যোগ করি তাহলে কত হচ্ছে বলো তো, তাহলে হচ্ছে 25, মানে +25 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, তো এখানে আমরা যে মানটা পেলাম, দেখো একটু লক্ষ্য রাখো, এখান থেকে কিন্তু আমরা একটা ইকুয়েশন পেলাম, অর্থাৎ এখান থেকে ডিরেক্ট আমরা জি বা এফ এর মান কিন্তু পাই নাই। ওকে, কোনো আপত্তি নাই, পাই নাই আমরা খুঁজে বের করে নিব, ঠিক আছে, ভয় পেও না। তোমরা জাস্ট শুধু ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, এবং এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ, এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এবার যদি আমরা দেখো তো আরেকটা জিনিস জানি না, যে এই যে বৃত্তের কেন্দ্র যেটা ছিল, এই কেন্দ্রটা কি এই রেখার উপরস্থ বিন্দু না? মানে কি, এই বিন্দুটা এই রেখাটিকে সিদ্ধ করেছে। তাহলে আমরা যদি এখান থেকে এইভাবে বিষয়টাকে লিখি, দেখো আমরা যদি বিষয়টাকে এইভাবে লিখি যে -g -f 3x -4y -5 ইকুয়াল 0 রেখার উপরস্থ বিন্দু, খেয়াল করো উপরস্থ বিন্দু, অর্থাৎ এই বিন্দু এই রেখাটিকে সিদ্ধ করেছে। তাহলে আমরা বলতে পারি যে এই রেখাটির x এর জায়গায় -g আর y এর জায়গায় -f বসে যাবে। যদি আমরা বসাই দিই তাহলে কি পাচ্ছি, দেখো -3g মাইনাস আর মাইনাস প্লাস 4f -5 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এটাকে আমরা আরও একটু সুন্দরভাবে সাজাই। দেখো যদি মাইনাসটা কমন নিয়ে ডান দিকে পার করি, এখানে কি পাচ্ছি আমরা 3g -4f প্লাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, খেয়াল করো আমরা কিন্তু এখানে আরও একটা ইকুয়েশন পেলাম। এখন দেখো ভাইয়ারা, দেখো তোমরা যে এই যে দুইটা ইকুয়েশন পেলাম, এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা এখন সমাধান করি, বা আমরা সমাধান যে কোনোভাবে প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, যে কোনো ভাবে তুমি সমাধান করো না কেন, এই দুইটাকে সলভ করলে কিন্তু তুমি জি আর এফ এর মান কিন্তু পেয়ে যাবা। কি ক্লিয়ার? তো তাহলে এখন যদি আমরা এই দুইটাকে সমাধান করতে চাই, তাহলে এখন আমরা কিভাবে সমাধান করতে পারি? দেখো খেয়াল করো, আমি এই জায়গাতে সমাধানটা করছি, যে আমরা যদি এটাকে এখন সমাধান করি তাহলে আমাদের যে ইকুয়েশনটা ছিল, ইকুয়েশনটা কি ছিল দেখো, যে আমরা একটু সাজিয়ে লিখি 8g -6f, তারপরে ছিল কি +25 ইকুয়াল হচ্ছে 0, এটা ছিল। আমরা পরের সমীকরণটাকে যদি লিখি যে 3g তারপরে হচ্ছে -4f তারপরে হচ্ছে +5 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এখন এই দুইটা সমীকরণকে আমি হচ্ছে আর গুণন পদ্ধতিতে সমাধান করব। তোমরা প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন যে কোনো একটা পদ্ধতিতে কিন্তু সলভ করতে পারো, কোনো অসুবিধা নাই। তবে আর গুণন পদ্ধতিটা আমার কাছে কেন যেন খুব সহজ মনে হয়,
তো এই জন্য যদি এইরকম টাইপের দুইটা সমীকরণ থেকে সমাধান বের করতে বলে তাহলে আর গুণন পদ্ধতিতে কিন্তু তোমরা সলভ করবা। তো আর গুণন পদ্ধতিটা একটু শিখে নাও তোমরা, তোমাদেরকে একটু ভালো করে আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো, লক্ষ্য রাখো। আর গুণন পদ্ধতিতে যদি আমরা সলভ করতে চাই তাহলে সর্বপ্রথম আমরা দুইটা ইকুয়েশনকে একটু সাজায় নিব, যে যেখানে যে চলকটা থাকবে ওই অনুসারে কিন্তু আমরা সাজায় নিব, ঠিক আছে। এরপরে দেখো আমরা এখানে দিব জি ডিভাইডেড বাই ইকুয়াল এফ ইকুয়াল, তারপরে হচ্ছে দেখো এখানে হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটা আমরা অলওয়েজ 1 দিব, ধ্রুবকটা অলওয়েজ আমরা কত দিব 1 দিব, ওকে। ধ্রুবকটা অলওয়েজ আমরা কি দিব 1 দিব। আচ্ছা এখন লক্ষ্য রাখো, দেখো যেহেতু এখানে আমি লিখেছি এই জন্য জাস্ট এখানে একটু বুঝাচ্ছি সমাধানটা। হ্যাঁ দেখো, যখন তুমি জি এর মানটা বের করবা ধরে নিবা যে জি তোমার কাছে নাই, কি ক্লিয়ার তো, জি তোমার কাছে নাই। এবার তুমি উপর থেকে নিচের কর্ণটাকে গুণ করবা, শুধু সহগগুলো নিবা আর ধ্রুবক। দেখো -6 যদি 5 সাথে গুণ করো, এই কর্ণ -6 যদি 5 সাথে গুণ করো তাহলে কি পাচ্ছ -30। এবার সূত্রের হচ্ছে মাইনাস, সূত্রের হচ্ছে মাইনাস। এবার লক্ষ্য রাখো, যদি তুমি এই কর্ণটাকে গুণ করো, দেখো এটা কিন্তু ঢেকে নিয়েছি যে এটা আমাদের কাছে নাই, তাহলে প্রথম কর্ণ হবে উপর থেকে নিচে, তারপরের কর্ণটা হবে নিচ থেকে উপরে। তাহলে দেখো 4 আর 25 যদি গুণ করি তাহলে কত হয় 100, -100 আর এখানে মাইনাস, তাহলে +100। কি ক্লিয়ার তো? আমরা জি এর মান এখান থেকে কিন্তু জি এর নিচে যে জিনিসটা বসবে সেটা কিন্তু আমরা বের করে নিলাম। কি ক্লিয়ার? আচ্ছা এবার লক্ষ্য রাখো, এবার দেখো, আচ্ছা তোমরা বুঝতে পারছো তো? তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা এটা বুঝতে পারছো কিনা। তোমরা একটু কমেন্টে জানাও যে এই গুণনটা তোমরা বুঝলা কিনা। আচ্ছা এবার লক্ষ্য রাখো, এবার যদি আমরা এফ এর মানটা বের করি, কিভাবে বের করবে দেখো। মনে করো যে যখন তুমি এফ এর মানটা বের করবা আবার এফটাকে কিন্তু ঢেকে নাও, আবার কিন্তু এফটাকে তুমি ঢেকে নাও। যদি এফটা ঢেকে নাও তাহলে এফ নাই মানে 8G 3G 25 5 এটা থাকছে। তাহলে এটাকে ঢেকে নিয়ে এবার প্রথম গুণ যেটা করবা, নিচ থেকে উপরের কর্ণ নিবা, নিচ থেকে উপরে। তাহলে 3 আর 25 যদি গুণ করো তাহলে কত হয় দেখো 75, সূত্রের মাইনাস, এটা যেহেতু বাদ। এবার উপর থেকে নিচে তাহলে 5 আর 8, তাহলে মাইনাস হচ্ছে কত 40, 5 আর 40। কি ক্লিয়ার তো? যখন তুমি এফ এর মানটা বের করবা তখন এফটাকে ঢেকে নিয়ে প্রথম গুণটা কি হবে নিচ থেকে উপরে, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে উপর থেকে নিচে। কি ক্লিয়ার? এবার যখন তুমি ধ্রুবকের মানটা বের করবা তখন দেখো ধ্রুবকটাকে ঢেকে নিবা। মনে করো ধ্রুবকটা এখন তোমার কাছে আর নাই। কি ক্লিয়ার তো? ধ্রুবক নাই। এবার দেখো ধ্রুবককে ঢেকে নিয়ে উপর থেকে নিচে এই কর্ণটা প্রথমে গুণ হবে, তাহলে 4 আর 8, তাহলে দেখো -32, এটা হচ্ছে সূত্রের হচ্ছে মাইনাস। এবার এটা যেহেতু ঢেকে নিয়েছি তাহলে প্রথমে এই কর্ণ গুণ, সূত্রের মাইনাস আর এই কর্ণ গুণ, তাহলে 3 6 18, -18 আর এখানে দেখো মাইনাস ছিল, তাহলে কি হচ্ছে +18। কি ক্লিয়ার তো? তাহলে এটা আমরা গুণ করে পেলাম। কি ক্লিয়ার? আশা করি তোমরা এই আর গুণন প্রসেসটা তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে এখানে কি মনে রাখবা, যখন প্রথম মানটা বের করবা প্রথম গুণটা হবে উপর থেকে নিচে মাইনাস নিচ থেকে উপরে। যখন দ্বিতীয় মানটা বের করবা তখন প্রথম গুণটি কি হবে নিচ থেকে উপরে মাইনাস উপর থেকে নিচে। এবার যখন তুমি তৃতীয় গুণটা করবা অর্থাৎ ধ্রুবকের মানটা বের করবা তখন প্রথম গুণটি হবে উপর থেকে নিচে মাইনাস নিচ থেকে উপরে। কি ক্লিয়ার তো? কি ক্লিয়ার? তোমরা আর গুণনটা ক্লিয়ার হয়েছো? এখন এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি পাচ্ছি দেখো, যে জি ডিভাইডেড বাই, তাহলে কত হচ্ছে এখানে 70 ইকুয়াল এফ ডিভাইডেড বাই, তাহলে দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি 35 ইকুয়াল 1 ডিভাইডেড বাই, এখান থেকে কত পাচ্ছি দেখো তো, যে আমরা এখান থেকে পাচ্ছি যে ছিল 32 থেকে যদি আমরা 18 বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি 2। আচ্ছা তাহলে আমরা পাচ্ছি টোটাল হচ্ছে 12, আমরা পাচ্ছি 14। খেয়াল করো, দেখো আমরা কিন্তু পেয়ে গেছি এটা। কি ক্লিয়ার তো? তাহলে দেখো আমরা এখান থেকে এটা মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের টার্গেট কি, জি আর এফ এর মানটা বের করা, এটা তো আমাদের টার্গেট ছিল তাই না? তাহলে দেখো আমরা যদি এটা ইকুয়াল এটা একবার নিই
আবার এটা ইকুয়াল এটা একবার নেই, তাহলে কিন্তু আমরা জি আর এফ এর মানটা পেয়ে যাব। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি যে এখন খেয়াল করো তো যে জি ডিভাইডেড বাই 70 ইকুয়াল হচ্ছে 1 বাই এটা। তাহলে এখান থেকে যদি আমরা নিই তাহলে জি ইকুয়াল হচ্ছে কত ভাই, এটা আমরা পাচ্ছি। তাহলে এটা দিয়ে যদি তুমি কাটাকাটি করো তাহলে কত পাচ্ছ দেখো তো, এটা আর এটা যদি কাটো তাহলে পাচ্ছ কত 5। তাহলে জি এর মান কত পাচ্ছ 5। এবার যদি তুমি এফ এর মান বের করো তাহলে দেখো এফ এর মানটা কত পাচ্ছ, যদি এখান থেকে নাও যে এফ ইকুয়াল 35/40। কি ক্লিয়ার তো? তাহলে এটা যদি তুমি 7 দিয়ে কাটো তাহলে এটাকে কত আসবে দেখো 5 আর হচ্ছে 2, তাহলে এফ এর মান হচ্ছে 5/2। তাহলে দেখো আমরা হচ্ছে জি এর মান পেলাম 5, এফ এর মান পেলাম কত 5/2। এখন তুমি যদি জি এফ আর এই যে সি এর মানটা ছিল এই তিনটা মানকে যদি 1 নাম্বার ইকুয়েশনে বসাই দাও তাহলেই কিন্তু আমাদের বৃত্তের সমীকরণটা কিন্তু বের হয়ে যাবে। কি ক্লিয়ার তো? তাহলে এখন দেখো আমরা যদি এখানে বলি যে জি এফ আর সি এর মান 1 নাম্বারে বসিয়ে পাই, খেয়াল করো আমরা এখান থেকে কি লিখবো এখন, যে এখন জি এফ সি এর মান 1 এ বসিয়ে পাই তাহলে 1 নম্বরে বসাই দাও। 1 নম্বরে বসিয়ে সলভ করে যা পাবা সেটাই কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ। অর্থাৎ খেয়াল করে এই যে 1 নম্বর ছিল, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান কত পেয়েছিলাম, জি এর মান পেয়েছিলাম 5, জি এর মান পেয়েছিলাম কত 5। তাহলে এখানে দেখো 5x প্লাস 2 ইন্টু এফ এর মান কত পেয়েছিলাম, দেখো এফ এর মান পেয়েছি 5/2, তাহলে 5/2 ওয়াই আর প্লাস হচ্ছে সি এর মান কত ছিল বলো তো 0, তাহলে সি এর মান হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে 0। এখন তুমি যদি এটাকে সলভ করো তাহলে বৃত্তের সমীকরণটা আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x প্লাস 5y ইকুয়াল হচ্ছে 0। এই যে দেখো বন্ধুরা, এই যে আমরা পেলাম বৃত্তের সমীকরণ, এটাই ছিল আমাদের বহুল আকাঙ্ক্ষিত আমাদের বৃত্তের সমীকরণের উত্তর। কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্ন। ঠিক আছে, তোমরা একটু দ্রুত কমেন্টে জানাও। আচ্ছা, আশা করি তোমরা এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছো। ঠিক আছে, আশা করি তোমরা এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছ। নেট কি চালাচ্ছে নাকি, কি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কি না ঠিক থাকছে? আচ্ছা, ওকে, অসুবিধা নেই। তাহলে এই প্রশ্নটি আমরা সলভ করে নিলাম। ঠিক আছে, গ নম্বর প্রশ্নটি আমরা কিন্তু সলভ করে নিয়েছি। এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটা তোমরা দেখো যে ঘ নাম্বার আমাদের যে প্রশ্নটা বলেছে যে দেখাও যে, খেয়াল করো, এস রেখাটি C1 বৃত্তের একটি স্পর্শক। অর্থাৎ এস যে রেখা দেওয়া আছে এই রেখাটি C1 বৃত্তের একটা স্পর্শক। তাহলে আমরা এই প্রশ্নটি সলভ করার আগে একটি রেখা কখন বৃত্তের স্পর্শক হবে এই কন্ডিশনটা আমরা আগে জেনে নিই। ঠিক আছে, তো লক্ষ্য রাখো যে মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত আর এটা হচ্ছে একটা স্পর্শক। দেখো এটা হচ্ছে একটা রেখা। এখন কথা হচ্ছে এই বৃত্তের সমীকরণ হচ্ছে, মনে করো এটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g অফ এক্স 2f অফ ওয়াই প্লাস c ইকুয়াল 0, এটা বৃত্তের সমীকরণ দেওয়া ছিল। এবার মনে করো এটা হচ্ছে একটা সমীকরণ, রেখা এক্স প্লাস হচ্ছে by প্লাস c ইকুয়াল 0। দেখো আমরা বেসিক কনসেপ্টটা আগে ক্লিয়ার হই। বেসিকটা যদি তুমি বুঝে নিতে পারো তাহলে যে কোনো প্রশ্ন কিন্তু তুমি সলভ করতে পারবা। এই টাইপের যে কোনো প্রশ্ন সলভ করা সম্ভব। ঠিক আছে, এখন এই বৃত্তের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে কেন্দ্র হচ্ছে -g - f আর এটা হচ্ছে ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ হচ্ছে আর। এখন ভাইয়া তোমরা আরো একটা জিনিস লক্ষ্য রাখো, যদি আমি বলি যে এখান থেকে শুরু করে এই রেখার লম্ব দূরত্ব হচ্ছে d, এটাও কিন্তু বলা যায় যে একটা বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব। আমরা কিন্তু সরলরেখা চ্যাপ্টারে অলরেডি এটা পড়েছি। তাহলে তুমি এখান থেকে কি দেখতে পাচ্ছ দেখো তো, এই বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব
যা হবে এই বৃত্তের ব্যাসার্ধটা কি তাই হচ্ছে না, কারণ এটার এটা কি সমান হচ্ছে না, কি ক্লিয়ার? তো তাহলে একটি রেখা বৃত্তের স্পর্শক কখন হবে? তাহলে দেখো আমরা এখান থেকে কন্ডিশনটা বলতে পারি যে রেখা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত আগে একটু বুঝে নাও। একটি রেখা বৃত্তের স্পর্শক হওয়ার শর্তটা কি? শর্তটি হচ্ছে কেন্দ্র হতে, দেখো কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ। ওকে, যে কেন্দ্র হতে রেখার লম্ব দূরত্ব ইকুয়াল হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। আর কেন্দ্র থেকে অর্থাৎ একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমরা জানি। দেখো লম্ব দূরত্ব এখান থেকে কিভাবে বের করতে পারো, এই বিন্দুটা এখানে যাবে, এক্স এর আর ওয়াই এর জায়গায় বসবে, তাহলে এ মাইনাস জি প্লাস বি মাইনাস এফ প্লাস সি, তার সাথে মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার যোগ ওয়াই এর সহগের স্কোয়ার ইকুয়াল হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর খেয়াল করো এটাই হচ্ছে আমাদের একটি, যদি এই কন্ডিশনটা মিলে যে কেন্দ্র থেকে রেখা লম্ব দূরত্ব ইকুয়াল হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলেই কিন্তু একটি রেখা বৃত্তের স্পর্শক হবে। কি আশা করি তোমরা বেসিক কনসেপ্টটা তোমরা ক্লিয়ার হয়েছো। এবার এই কনসেপ্টটা থেকে আমরা এখন এই প্রশ্নটি উত্তর করব, ঠিক আছে? তো তোমরা একটু ক্লিয়ার করো, তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা কি এটা ক্লিয়ার হয়েছো, একটু কমেন্টে জানাও। ওকে, দেখাও যে এস রেখাটি C1 বৃত্তের স্পর্শক। তাহলে সর্বপ্রথম আমরা C1 বৃত্ত থেকে আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে নিব। তাহলে দেখো C1 বৃত্তের আমরা যদি কেন্দ্র বের করতে চাই তাহলে কেন্দ্রটা কত পাচ্ছি, দেখো তো কেন্দ্র পাচ্ছি এখানে হচ্ছে 3 আর হচ্ছে -4। কেন্দ্র একবারে বের করে নিলাম কারণ আমরা আগে শিখে গেছি। এবার ব্যাসার্ধ, তাহলে আমরা যদি ব্যাসার্ধ বের করতে চাই তাহলে দেখো এখান থেকে বলতে পারি যে ব্যাসার্ধকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করলাম। ব্যাসার্ধ সূত্র কি? ব্যাসার্ধ সূত্র হচ্ছে দেখো জি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার মাইনাস সি। এটা মনে রাখবা যে বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে রুট ওভার জি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার মাইনাস সি। কি ক্লিয়ার? তো তাহলে এখান থেকে বলতে পারি রুট ওভার জি স্কোয়ার, আমরা ডিরেক্ট স্কোয়ার করে মানগুলো এখানে বসাই দেবো, তাহলে আমাদের কিন্তু ঝামেলা থাকবে না যে আমরা প্লাস বসাবো না মাইনাস বসাবো, এগুলোর কিন্তু আমাদের কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে? তাহলে জি স্কোয়ার মানে কত 9 প্লাস এপি স্কোয়ার মানে কত 16 মাইনাস সি। তাহলে ধ্রুবকটা কত এখানে বলো তো? ধ্রুবক হচ্ছে 9, তাহলে 9। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? বৃত্তের ব্যাসার্ধ পাচ্ছি 4, প্লাস 9 মাইনাস 9 কেটে গেল, 16কে রুট ওভার করলে কত পাই আমরা? 4। কি ক্লিয়ার? তো তাহলে এবার আমাদের যেটা বলেছে দেখো এস রেখাটি C1 বৃত্তের স্পর্শক। তাহলে এখন আমরা কি বের করতে পারি দেখো তো, যে অতএব বা এখন কেন্দ্র কত বলো তো? 3 -4 বিন্দু হতে আমরা হচ্ছে এস রেখার লম্ব দূরত্ব বের করবো। তাহলে এস রেখার মানে কি? 3x - 4y - 5 = 0। রেখার, খেয়াল করো, রেখার লম্ব দূরত্ব এটা যদি বের করি তাহলে আমরা এখন সূত্রটা বসাই দিই। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি? 3 আর 3 তাহলে 9, আর হচ্ছে প্লাস হচ্ছে 16 মাইনাস হচ্ছে 5, তার সাথে মডুলাস ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কোয়ার। তাহলে দেখো তো এক্স এর সহগের স্কোয়ার যদি আমরা নিই তাহলে কি পাচ্ছি? এক্স এর সহগের স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 9 প্লাস হচ্ছে ওয়াই এর সহগের স্কোয়ার, তাহলে পাচ্ছি আমরা কত? 16। এটা আমরা পাচ্ছি, তাই না? তাহলে এখন একটা জিনিস লক্ষ্য রাখো যে এখান থেকে আমরা টোটাল কি পাচ্ছি, দেখো এখান থেকে টোটাল আমরা পাচ্ছি যে এখান থেকে 9 থেকে 5 বাদ, তাহলে হচ্ছে 4, তাহলে এখানে থাকছে 20 ডিভাইডেড বাই হচ্ছে এটা কত? 5। তাহলে দেখো 20কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে ফলাফল কত আসছে বলো তো? 4। এই যে লক্ষ্য রাখো ভাইয়া যে কেন্দ্র হতে অর্থাৎ বিন্দু হতে রেখার লম্ব দূরত্ব 4 আর বৃত্তের ব্যাসার্ধ কত? 4। তাহলে আমরা কি বলতে পারি না যে এস রেখাটি C1 বৃত্তের একটি স্পর্শক? অবশ্যই বলতে পারি। তাহলে এখন আমরা কি লিখব? যে অতএব
যেহেতু বা আমরা এভাবে লিখব, যেহেতু কেন্দ্র হতে রেখার এস রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, অতএব এস রেখাটি C1 বৃত্তের একটি স্পর্শক। এটা আমরা লিখলেই আমাদের কিন্তু উত্তর হয়ে গেল। কি কনসেপ্ট ক্লিয়ার? তো আশা করি তোমরা প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ কনসেপ্টটি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো তোমাদের আমি আগেই বলি যে তোমরা যদি মূল কনসেপ্টগুলো, বেসিক কনসেপ্টগুলো তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কাছে কোনো কিছু মনেই হবে না। হ্যাঁ, তোমরা শুধু এভাবে মাথা নিয়ে পড়ে থাকো যে ম্যাথ এত কঠিন এত কঠিন, এই টেনশন, কি করব না করব, তাই না? কোনো চিন্তার কারণ নাই ভাই, বুঝে বুঝে পড়াশোনা করো। তুমি যতটুক পড়বা বুঝে পড়ো, ঠিক আছে? তোমাকে 24 ঘন্টায় পড়তে হবে না, বাট তুমি যতক্ষণ পড়বা বুঝে বুঝে পড়ো। বুঝে বুঝে যদি তুমি পড়ো, বেসিক ক্লিয়ার করে, কনসেপ্ট ক্লিয়ার করে যদি তুমি পড়ো, তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমার কাছে খুবই খুবই ইজি মনে হবে। ঠিক আছে? আর তুমি যদি না বুঝেই মনে করো অঙ্ক করা শুরু করো, এই খাতা কলম নিয়ে বসে গেলা, যে উত্তরপত্র নিয়ে দেখছো আর হচ্ছে একবার রিডিং পড়ে উত্তর করা শুরু করে দিয়েছো, তাহলে ভাইয়া তুমি কিন্তু ম্যাথের মজাও পাবা না। আর ম্যাথ তোমার কমপ্লিট যখন হয়ে যাবে, খাতা বন্ধ করে আবার যদি তুমি খাতা ওপেন করো, তাহলে তোমার কাছে আবার নতুন 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 মনে হবে যে আমি কি করলাম। ঠিক আছে, তাহলে কি করতে হবে? আমরা যতটুকু পড়বো ভালো রেজাল্টের জন্য আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। আর আমি এটাই তোমাদের বলতেছি যে আমি যে টপিকগুলো আলোচনা করছি খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, তাহলে দেখবা যে এই ক্লাসের ইফেক্টগুলো তোমরা পরীক্ষাতে পাবা। যে সোহেল ভাই যে আমাদের যে জিনিসগুলো পড়াইছিল সেগুলোর টপিক থেকেই প্রশ্ন আসবে, কিন্তু তোমাদেরকে ভাই শুধু প্রশ্ন কমন পেলেই হবে না, উত্তরটাকে কমন বানায় নিতে হবে, তাই না? উত্তরটাকে কমন তোমাদের কিন্তু বানাই নিতে হবে। ওকে, তাহলে আমরা এবার পরবর্তী প্রশ্ন, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নটা সম্পর্কে চলে যাই। পরবর্তী প্রশ্নটা দেখি কি চেয়েছে। এখনো কিন্তু মূল আকর্ষণ কিন্তু বাকি আছে, ঠিক আছে? সো ভাইয়া তোমরা কিন্তু ধৈর্য সহকারে ক্লাস করো, ধৈর্য সহকারে কিন্তু ক্লাস করতে হবে। দেখো পরবর্তী প্রশ্নটি দেখো, যে এস রেখাটি C1 বৃত্তের একটি স্পর্শক হলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। দেখো ভাইয়া, মূল কনসেপ্টটা কি? মনে করো C1 যে বৃত্তটা ছিল, এটা হচ্ছে আমাদের C1 বৃত্ত, এখানে নিলাম, এটা হচ্ছে আমাদের C1 বৃত্ত। ক্লিয়ার? তাহলে এই বৃত্তের আমাদের কেন্দ্রটা কি ছিল? আমাদের এই বৃত্তের C1 বৃত্তের কেন্দ্র ছিল আমাদের, দেখো যে 3-4, এটা কিন্তু আমাদের কেন্দ্র ছিল 3-4। বলেছে এস রেখাটি C1 বৃত্তের একটা স্পর্শক হলে, তাহলে এস রেখাটি হচ্ছে এটা। দেখো তোমাদের আগেই বলেছি আমি, প্রশ্ন পড়ে তোমরা চিত্রটা তৈরি করবা। চিত্র যদি তৈরি করতে পারো, যে কি বের করতে হবে, এই চিত্রটা যদি তোমরা তৈরি করতে পারো, তাহলে কিন্তু ভাইয়া তোমরা সহজেই কিন্তু উত্তরটা বের করে নিতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি? চিত্র তৈরি করা। তাহলে এস রেখাটি দেখো, এস রেখা কি ছিল? 3x - 4y - 5 = 0। ওকে, দেখো এস রেখাটি C1 বৃত্তের একটা স্পর্শক হলে আমাদের স্পর্শ বিন্দুটা বের করতে বলেছিল। আচ্ছা, এখন দেখো ভাইয়া, স্পর্শ বিন্দু, মনে করো এই বিন্দুটাতে এই রেখাটি স্পর্শ করেছে, তাহলে এই বিন্দুটা যদি আমরা এখন বের করতে চাই, কিভাবে বের করব একটু তোমরা লক্ষ্য রাখো। যদি এই বিন্দুটা বের করতে চাই, দেখো তো ভাইয়া, এই বিন্দু বের করতে চাইলে মনে করো এখান থেকে যদি একটা রেখা নিই, দেখো তো এই রেখা আর এই রেখার ছেদ বিন্দুই কি আমাদের এটা হচ্ছে না? দেখো এই রেখার এই রেখার ছেদ বিন্দু এটা হয়ে যাচ্ছে না? ছেদ বিন্দুই কিন্তু এটা। আর ছেদ বিন্দু মানে কি? যখন তুমি দুইটা সমীকরণ পাবা, ওই দুইটা সমীকরণকে সমাধান করে আমাদের এক্স আর ওয়াই এর মান বের করতে হবে, যেটা কিনা আমি তোমাদের আর গুণন পদ্ধতিতে একটা সলভ করে দিয়েছি। কি ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন তোমরা লক্ষ্য রাখো, আমাদের প্রথম কাজ কি? আমরা যদি এই ছেদবিন্দুটা বের করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই রেখার উপর এই লম্ব রেখার সমীকরণটি আমাদের বের করতে হবে, যেটা কিনা কত বিন্দুগামী? 3-4 বিন্দুগামী। তাহলে আমরা প্রথমে ধরে নিব, দেখো যে ধরি, প্রথমে আমরা এইভাবে নিব যে ধরি 3x - 4y - 5 = 0 রেখার লম্ব রেখার সমীকরণ। খেয়াল করো, লম্ব রেখার সমীকরণ।
দেখো লম্ব রেখার সমীকরণ। তাহলে এখানে আরো একটা জিনিস মাথায় রাখবা, আমি তোমাদের এটা সরলরেখা চ্যাপ্টারে কিন্তু এটা আলোচনা করে নিয়েছি যে যদি একটা রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে বলে তাহলে লম্ব রেখার সমীকরণটি কি হবে, এই যে রেখার লম্ব রেখা বলবে তার চলকের সহগগুলো পরিবর্তন হবে, অর্থাৎ এক্স চলকের সহগটা যাবে ওয়াই এর কাছে, ওয়াই চলকের সহগটা যাবে এক্স এর কাছে, আর মাঝের এই চিহ্নটা পরিবর্তন হবে, যদি প্লাস থাকে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে দেখো ভাইয়া যে আমরা যদি এটা লম্ব রেখার সমীকরণ ধরি তাহলে 4 চলে যাবে এখানে, তাহলে পাচ্ছি 4x, আর ছিল চিহ্ন মাইনাস তাহলে হয়ে যাবে প্লাস, আর 3 চলে যাবে ওয়াই এর কাছে তাহলে হবে 3y, আর এখানে হচ্ছে ধ্রুবক -5, জাস্ট ধ্রুবকটা হবে চেঞ্জ, এটা আমরা জানি না কত হবে এই জন্য ধরে নিলাম কে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, এটা যেটা ছিল এটা 1 নম্বর সমীকরণ। কি ক্লিয়ার তো বিষয়টা? এখন কথা হচ্ছে ভাইয়া যে আমরা হচ্ছে এই লম্ব রেখার সমীকরণটা তো আগে বের করতে চাই, তো লম্ব রেখার সমীকরণ বের করার জন্য আমরা তো কে এর মানটা জানি না, তাহলে কে এর মানটা এখন বের করা দরকার। তাহলে কে এর মানটা এখন কিভাবে বের করতে পারি, দেখো এটাও কিন্তু আমরা শিখে নিয়েছি। খেয়াল করো ভাইয়া যে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব ছিল কতটুকু, 4, কারণ আমরা এই সমীকরণ থেকে বৃত্তের ব্যাসার্ধ বের করে নিয়েছিলাম। তাহলে দেখো তো কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব যেটাই সেটাই কি বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে যদি এই সূত্রটা আমরা এখানে ইনপুট করি তাহলে কিন্তু আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, দেখো যে প্রশ্ন মতে খেয়াল করো 3 - 4 বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব মানে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে খেয়াল করো আমরা যদি এখানে বসাই দিই তাহলে 3 × 3 - 4 × -4 -5 ডিভাইডেড বাই, এখানে মডুলাস দিলাম, ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কোয়ার অর্থাৎ 9 + ওয়াই এর সহগের স্কোয়ার ইকুয়াল হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে। আচ্ছা তাহলে এখান থেকে দেখো বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা নিই তাহলে বৃত্তের ব্যাসার্ধটা কত হচ্ছে, খেয়াল করো দেখো আমরা কিন্তু আগেই বলেছি যে আমাদের হচ্ছে যেহেতু আমরা হচ্ছে স্পর্শ বিন্দুটা বের করতে চাই, তাই না? তাহলে আগে লম্ব রেখার সমীকরণটা আমরা বের করে নিব। তাহলে লম্ব রেখার সমীকরণ যদি আমরা বের করি, আচ্ছা সরি এখানে হচ্ছে এটা না নিয়ে আমরা আরও সহজে বের করতে পারি, কে এর মানটা আরও সহজে চলে আসে, কারণ এই কে এর মানটা যদি এই বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে কিন্তু আমাদের হচ্ছে কে এর মানটা চলে আসবে। আমরা লম্ব দূরত্ব তো আমরা নিয়ে এটা হচ্ছে মান বের করতে পারি। হ্যাঁ, তো আমরা এখানে লম্ব দূরত্ব সূত্র না নিয়ে আমরা এখান থেকে বলতে পারি যে 2 নং রেখাটি, দেখো 2 নং রেখাটি একটু খেয়াল করো, 2 নম্বর রেখাটি দেখো তো, এই যে যেটা 2 নম্বর রেখা কোনটা বলো তো, 2 নম্বর রেখা হচ্ছে যেটা লম্ব রেখার সমীকরণ সেটা। তাহলে 2 নম্বর রেখাটি কত বিন্দুগামী বলো তো ভাইয়া, 3 - 4 বিন্দুগামী। দেখো এত যদি বিন্দুগামী হয়, এত বিন্দুগামী হলে তাহলে আমরা বলতে পারি যে এটা এক্স এর মান এটা ওয়াই এর মান, যদি এখানে বসাই দিই তাহলে 3 × 4 = 12 আর হচ্ছে মাইনাস হচ্ছে 12 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো এক্স এর জায়গায় 3, 3 × 4 = 12, ওয়াই এর জায়গায় -4, তাহলে মাইনাস হচ্ছে 12 আর প্লাস কে ইকুয়াল 0। দেখো ভাইয়া এখান থেকে আমরা কি পাচ্ছি, কে ইকুয়াল 0 পাচ্ছি, কে এর মানটা পাচ্ছি কত, 0। তাহলে কে এর মানটা এখন আমরা বসাই দিই, কে এর মানটা এখন বসাই দিই, কোথায় বসাবো, 2 নম্বরে। তাহলে কে এর মান যদি 2 এ বসাই, দেখো কে এর মান 2a বসিয়ে পাই, 2a বসিয়ে পাই। তাহলে কে এর মানটি যদি আমরা 2 নম্বরে বসাই দিই তাহলে এখানে কি পাচ্ছি, দেখো যে আমরা সমীকরণটা পাচ্ছি 4x প্লাস হচ্ছে 3y ইকুয়াল হচ্ছে 0, এই আমরা সমীকরণটা পাচ্ছি এটা। এখন কথা হচ্ছে আমাদের কি বের করতে বলেছিল, আমাদের বের করতে বলেছিল কিন্তু বিন্দু স্পর্শক রেখার যে বিন্দুতে স্পর্শ করেছিল সেই বিন্দু। তাহলে এখন দেখো তো ভাইয়া আমরা 1 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার এই দুইটা ইকুয়েশনকে, দেখো 1 নাম্বার আর 3 নাম্বার এই দুইটাকে যদি সমাধান করি তাহলে কি আমরা স্পর্শ বিন্দুটা পেয়ে যাচ্ছি না? আমরা কিন্তু তাহলে স্পর্শ বিন্দুটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে 3 আর 1 এটাকে সমাধান করে আমরা বের করে নিব। তো সমাধান কিভাবে করবা এটা কিন্তু তোমাদের আমি দেখাই দিচ্ছি। তাহলে আমরা লাস্ট ফিনিশিং জাস্ট আমি নিয়মটা দেখাই দিচ্ছি যে আমরা হচ্ছে বাকি কাজটুকু অর্থাৎ বাকি সলভটুকু আমরা কিভাবে করব। আমরা এখান থেকে বলতে পারি 1 ও 3 কে সমাধান করে
আমরা হচ্ছে এক্স কমা ওয়াই বের করে নিব। এটা তোমাদের কাজ। অর্থাৎ তুমি এই দুইটা সমীকরণকে প্রতিস্থাপন বলো, অপনয়ন বলো, আর গুণন বলো, যে কোনো একটা পদ্ধতিতে সলভ করে নিতে পারো। আর আমি যেহেতু আর গুণন পদ্ধতিতে দেখাই দিয়েছি, সেটা তুমি বের করতে পারো। অথবা তুমি এখান থেকে এক্স বা ওয়াই এর মান নিয়ে হচ্ছে 1 নম্বরে বসায় দিয়ে সলভ করলেও কিন্তু সেটা বের হয়ে যাবে। এটা হচ্ছে তোমার পরবর্তী প্রশ্নতে চলে যায়। এবার দেখো, খেয়াল করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলেই সবগুলো ইজি, আমাদের জন্য সলভ করাটা ইজি। হ্যাঁ, জাস্ট প্রশ্ন পড়ে চিত্রটা তৈরি করার চেষ্টা করো, তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। তাহলে এখানে কি আছে দেখো, C1 বৃত্তের একটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা এই রেখার সমান্তরাল। খুবই সিম্পল একটা বিষয়। দেখো, মনে করো এটা C1 বৃত্ত, এর একটা স্পর্শকের সমীকরণ বের করবা, যেটা হচ্ছে এটা। আর আমরা কিন্তু জানি যে C1 বৃত্তের কেন্দ্র ছিল কত? C1 বৃত্তের কেন্দ্র ছিল 3 - 4, এটা ছিল। এবার বলছে C1 বৃত্তের একটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, মানে এই সমীকরণটা আমরা বের করব, যা আরেকটা রেখা দেওয়া আছে এই রেখার সমান্তরাল। তাহলে এই রেখা যদি সমান্তরাল হয়, তাহলে আমরা ধরে নিলাম যে ওই রেখাটা আছে এখানে। কি ক্লিয়ার তো? ওই রেখাটা আছে এখানে। তাহলে এখানে হচ্ছে কত? 3x + 4y - 20 = হচ্ছে 0, এটা। তাহলে দেখো, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ এটা, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ এটা, এটা তো আমাদের বের করতে বলেছে, তাই না? এখন এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ, যেহেতু এটা আমাদের বলেছে যে সমান্তরাল স্পর্শকের সমীকরণটা বের করতে হবে, তাহলে এই রেখাটির সমীকরণ যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই বিন্দুটি আগে, স্পর্শ বিন্দুটি আগে আমাদের কি করতে হবে? আমাদের বের করতে হবে, যেটা একটু আগে আমরা সলভ করেছি। তাহলে এখানে আমরা কিভাবে লিখবো খেয়াল করো, যে যেটা দেওয়া আছে, দেখো দেওয়া আছে 3x + হচ্ছে 4y - 20 = 0, এটা মনে করো 1 নাম্বার। তাহলে 1 এর সমান্তরাল রেখার সমীকরণ, দেখো 1 এর সমান্তরাল রেখার সমীকরণ। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবা, যদি সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলে, হ্যাঁ, সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলবে, মানে হচ্ছে যে এই অংশটুকু কোনো পরিবর্তন হবে না। লম্ব রেখাতে যেমনভাবে আমরা চেঞ্জ করেছিলাম, বাট সমান্তরাল হলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। কি ক্লিয়ার তো? তাহলে দেখো, 1 এর সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে এই অংশটা পরিবর্তন হবে না। তাহলে এটাকে বলতে পারি কি? 3x + 4y, দেখো 3x + হচ্ছে 4y + k = হচ্ছে 0, এটা আমরা পাচ্ছি। এটা ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, আমরা k এর মানটা কিন্তু জানি না। দেখো, এই সমীকরণটাকে ধরে নিয়েছি 3x + হচ্ছে 4y + k = হচ্ছে 0, এটা। এখন এই যে আমরা k এর মানটা জানি না, তাহলে k এর মানটা কিভাবে বের করতে পারবো? এখানে কিন্তু এর আগের যে কনসেপ্টটা আমরা বের করছিলাম, সেটা দিয়ে কিন্তু বের হবে। কারণ কি, দেখো, এই রেখার সমীকরণটা বের করতে বলেছে, বাট এই রেখার সমীকরণটা বের করার জন্য কে আমাদের কাছে অজানা। তাহলে আমরা যদি কে এর মানটা বের করতে পারি, তো কিভাবে বের করবো? দেখো, এখন কি আমরা এই কনসেপ্টটা বলতে পারি না, যে আমরা যদি বলি এটা হচ্ছে আর, আবার এটাই হচ্ছে ডি, বলতে পারি তো, যে কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব যা হবে, বৃত্তের ব্যাসার্ধটা তাই হবে। তাহলে এখান থেকে দেখো, আমরা কে এর মানটা বের করার জন্য বলতে পারি যে প্রশ্ন মতে, খেয়াল করো, প্রশ্ন মতে আমরা এটাকে সলভ করে পাই 3 - 4 বিন্দু হতে এই রেখার, মানে এই রেখার লম্ব দূরত্ব ডি আর বৃত্তের ব্যাসার্ধ কি হবে? সমান হবে। তাহলে দেখো, যদি এখান থেকে আমরা লম্ব দূরত্ব নিই, তাহলে 3 × 3 + 4 × -4 + k মডুলাস ডিভাইডেড বাই x এর সহগের স্কোয়ার যোগ y এর সহগের স্কোয়ার ইকুয়াল ছিল বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে বলো তো? বৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল 4, আমরা কিন্তু এটা পেয়েছিলাম 4। কি ক্লিয়ার তো? এখন দেখো, আমরা যদি এটাকে সলভ করে কে এর মান বের করতে পারি,
কে এর মানটি যদি আমরা 2 নাম্বার সমীকরণে বসাই দিই তাহলে কিন্তু আমাদের কি বের হবে, আমাদের স্পর্শক রেখার সমীকরণটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে এখন আমরা এটাকে সলভ করে আমরা কে এর মানটি বের করি। এখানে একটা জিনিস মাথায় রাখবা, কে এর মান 100% দুইটা বের হবে। কেন 100% বের হবে ভাইয়া? এই রেখার সমান্তরাল রেখা এটাও হতে পারে, এটাও কি হতে পারে না? দেখো তো, স্পর্শক রেখা কি এটাও হতে পারে না? হতে পারে। তাহলে যখন তুমি দেখবা যে একটি রেখার সমান্তরাল স্পর্শক রেখার সমীকরণ বের করতে বলেছে, মানে 100% উত্তর হবে দুইটা। যদি লম্ব রেখার সমীকরণ বের করতে বলে তাও কিন্তু উত্তর হবে কয়টা? দুইটা। কি ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা যদি এটাকে সলভ করি তাহলে চিত্রটা মিশাই দিলাম, কারণ চিত্রের মাধ্যমে আমরা জিনিসগুলো বুঝে নিয়েছিলাম যে কি বের করতে হবে। এখন এটাকে সলভ করি আমরা, তাহলে কি পাচ্ছি দেখো যে 9 আর হচ্ছে -16, তাহলে 9 - 16 আর হচ্ছে প্লাস কে ডিভাইডেড বাই হচ্ছে এখানে 5। তাহলে এই জায়গায় যদি আমরা এদিকে পাঠাই দিই তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি এটা যেহেতু 5 আর 4 তাহলে হচ্ছে 20। তাহলে এখন আমরা এখান থেকে সলভ করে কি পাচ্ছি দেখো, কে মাইনাস দেখো, তাহলে এখানে হচ্ছে -7, কে -7 মডুলাস ইকুয়াল হচ্ছে 20। এখানে একটা জিনিস দেখো, যখনই তুমি মডুলাসটাকে বাম পাশ থেকে উঠাই দিবা 100% ডান দিকে প্লাস মাইনাস অ্যাড হবে। কেন অ্যাড হবে? কারণ এই যে মডুলাসের ভেতরে প্লাস মানও ছিল, মাইনাস মানও থাকতে পারে, বাট মডুলাসের ভিতরে আমরা মাইনাসকেও প্লাস হিসাবে ধরে নিই, কারণ মডুলাস মানে দূরত্ব নির্দেশ করে, আর দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। এই জন্য যখনই তুমি বাম পাশ থেকে মডুলাস উঠাবা ডান পাশে অবশ্যই কিন্তু প্লাস মাইনাস অ্যাড করে দিবা, কারণ আমরা উভয় পক্ষকে আসলে কি করেছি, প্লাস মাইনাস দিয়ে গুণ করেছি। কি ক্লিয়ার তো? তাহলে এখন দেখো, যদি আমরা এখানে প্লাস মান নিয়ে সলভ করি, তাহলে প্লাস মান নিয়ে যদি নিই তাহলে কে এর মান কত পাচ্ছি দেখো, 20 আর 7, তাহলে 27। যদি তুমি মাইনাস মান নিয়ে সলভ করো তাহলে তুমি কে এর মান কত পাচ্ছ, মাইনাস নিয়ে যদি নাও তাহলে এখানে মাইনাস, তাহলে এই মাইনাসটার দিকে যে প্লাস, তাহলে মাইনাস কত হচ্ছে ভাইয়া, মাইনাস হচ্ছে 13। এই তো আমরা মান পেলাম। এই যে কে এর মান কয়টা পেলাম, দুইটা। কেন দুইটা পেলাম? কারণ আমাদের সমীকরণ, স্পর্শকের সমীকরণ হবে কয়টা, দুইটা। তাহলে এই দুইটা সমীকরণ যদি এখন আমরা মানটা যদি 2 নম্বরে বসাই দিই তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ বের হয়ে গেল। তাহলে অতএব 2a বসিয়ে পাই, আমরা যদি এখন 2a বসাই দিই তাহলে কি কি পাচ্ছি লক্ষ্য রাখো, আমরা যদি 2a বসাই তাহলে পাচ্ছি কে ইকুয়াল 27 যদি হয় তাহলে আমাদের সমীকরণ আসছে 3x প্লাস 4y প্লাস 27 ইকুয়াল 0, এবং কে ইকুয়াল -13 হলে আমাদের সমীকরণ আসছে 3x প্লাস 4y মাইনাস হচ্ছে 13 ইকুয়াল হচ্ছে 0। ভাইয়া তোমরা বুঝতে পারছো তো? এখন কথা হচ্ছে তোমরা অনেকেই মনে হয় আমার হাতের লেখা দেখে বিব্রত হচ্ছ, ভাইয়া আমার হাতের লেখা অত ভালো না, ঠিক আছে, বাট তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, হ্যাঁ কষ্ট করে একটু কিন্তু বুঝে নিও, ওকে। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু সলভ করে নিলাম, ঠিক আছে। তো এই পর্যন্ত তোমরা কি বুঝলা? এ পর্যন্ত তোমরা একটা জিনিস ব্যাপারটা ক্লিয়ার হয়েছো যে আসলে মূল জিনিসটা আগে বুঝতে হবে, কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে, থিওরিগুলো ক্লিয়ার থাকতে হবে, সূত্রগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা ভাই যে কোনো প্রশ্ন কিন্তু সলভ করতে পারবা। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি, পরবর্তী প্রশ্ন কি আছে খেয়াল করো। পরবর্তী প্রশ্নটা দেখো, বলেছে এত রেখাটি C1 বৃত্তের একটি জ্যা হলে, দেখো আমরা কিন্তু প্রথমে প্রশ্ন পড়ে আমরা কিন্তু আগে চিত্র তৈরি করব। প্রথমেই বলেছি যে তোমরা প্রশ্ন পড়ে চিত্রটা তৈরি করার চেষ্টা করবা। চিত্র যদি তৈরি করে নিতে পারো তাহলেই কিন্তু তোমরা কিন্তু উত্তরটা বের করে নিতে পারবা। তাহলে বলেছে দেখো এই রেখাটি C1 বৃত্তের একটি জ্যা হলে, তো এটা মনে করো আমাদের হচ্ছে C1 বৃত্ত, আর এই বৃত্তের জ্যা কিন্তু কি কেন্দ্র দিয়ে যাবে না, জ্যা কি কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাবে না। তাহলে মনে করো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে একটা জ্যা, এই জ্যার সমীকরণটা দেওয়া আছে কত, জ্যার সমীকরণ হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 0। এটা একটা জ্যার সমীকরণ। বলছে দেখো এই রেখাটি C1 বৃত্তের একটি জ্যা হলে বৃত্তটির দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা জ্যা এর উপর লম্ব। আচ্ছা, জ্যা এর উপর লম্ব হবে এবং
দুইটা সমীকরণ বের করতে বলেছে। তাহলে লক্ষ্য রাখো তো, জ্যা এর উপর লম্ব যদি হয় তাহলে আমরা বলতে পারি এটা একটা স্পর্শক, আবার এখান থেকে বলতে পারি এটা একটা স্পর্শক। কি ক্লিয়ার তো? দেখো এটা জ্যা ছিল, এই বিন্দু থেকে এর উপর একটা লম্ব, এখান থেকে এর উপর একটা লম্ব। কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস দেখো তো, আমরা যদি এই জিনিসটা বের করতে চাই তাহলে আমরা এই যে রেখাটি দেওয়া ছিল তার লম্ব রেখার সমীকরণ ধরে নিব। লম্ব রেখার সমীকরণ ধরার পরে আমরা কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর ডি সমান, এটা ধরে আমরা কিন্তু কে এর মানটা বের করে নিব। কি ক্লিয়ার তো? তাহলে আমরা কিভাবে বের করব? আশা করি তোমরা চিত্রটা থেকে ক্লিয়ার হয়েছো। আমরা প্রথমে ধরে নিব যে আমাদের দেয়া আছে, দেখো দেয়া আছে যেটা সমীকরণ 4x প্লাস হচ্ছে 3y মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 0, এটা 1 নম্বর সমীকরণ। এবার 1 এর লম্ব রেখার সমীকরণ, দেখো 1 এর লম্ব রেখার সমীকরণ, আমরা যদি 1 এর লম্ব রেখার সমীকরণ বের করি তাহলে লম্ব রেখার সমীকরণ আমরা কি জানি, চলকগুলো পরিবর্তন হবে, মাঝের চিহ্ন পরিবর্তন। তাহলে দেখো 3x মাইনাস 4y প্লাস হচ্ছে কে ইকুয়াল হচ্ছে 0, সমীকরণ নাম্বার 2। এখন এই লম্ব রেখার সমীকরণ বের করতে হলে আমাদের কি জানতে হবে? কে এর মান জানতে হবে। এখন কে এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে, দেখো কেন্দ্র হতে রেখার লম্ব দূরত্ব, কারণ C1 বৃত্ত বলেছে, তাহলে কেন্দ্র হতে রেখার লম্ব দূরত্ব, কেন্দ্র ছিল কত? কেন্দ্র ছিল দেখো 3 মাইনাস 4, আর বৃত্তের ব্যাসার্ধ ছিল কত? 4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কেন্দ্র হতে রেখার লম্ব দূরত্ব, তাহলে 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু মাইনাস 4 প্লাস হচ্ছে কে ডিভাইডেড বাই, এখানে দেখো মডুলাস, ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কোয়ার। তাহলে এক্স এর সহগের স্কোয়ার মানে কত? 9 প্লাস হচ্ছে 16 ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত? 4। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব বলো তো? এটা থেকে আমরা সলভ করে কে এর মানটা বের করব। অবশ্যই কে এর মান কয়টা বের হবে? 2টা, কারণ এটা একটা স্পর্শকের সমীকরণ, এটা একটা স্পর্শকের সমীকরণ হবে। তাহলে কে এর মান এখান থেকে বের হবে কয়টা? 2টা মান বের হবে। এই 2টা মানকে আমরা কোথায় বসাবো ভাইয়া? এই কে এর মানটাকে আমরা 2 নম্বরে বসাই দিব। তাহলে আমরা কিন্তু আর এটা সলভ করলাম না, কারণ এই টাইপের একটা অঙ্ক আমি সলভ করেছি। তাহলে কে এর মান কোথায় বসাবা? 2a বসিয়ে যা পাবা সেটাই কিন্তু আমাদের স্পর্শকের সমীকরণ বের হবে। আর সমীকরণ বের হবে কয়টা? 2টা। এটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা। তাহলে আমরা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করলাম। দেখো তুমি যদি স্পর্শকের সমীকরণ কিভাবে বের করবা, লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করবা, সমান্তরাল রেখার সমীকরণ কিভাবে বের করবা, এই কনসেপ্টগুলো সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে তাহলে কিন্তু ইজিলি কিন্তু আমরা এগুলো সলভ করে নিতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের দেখো আর একটা প্রশ্ন, খেয়াল করো, আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি দেখো, খেয়াল করো, গুরুত্বপূর্ণ প্রশ্নটি একটু দেখো যে C1 ও C2 বৃত্তদ্বয়ের সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত, আচ্ছা এটা হবে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা খেয়াল করো যে আসলে আমরা চিত্রটা তৈরি করি। C1 C2 বৃত্তদ্বয়ের সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে। আমি যদি বলি যে এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ এই টাইপের প্রশ্ন, তাহলে খেয়াল করো বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা, তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের C1 বৃত্ত আর এটা হচ্ছে C2 বৃত্ত। খেয়াল করো এটা হচ্ছে C1 বৃত্ত ছিল আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে C1 বৃত্ত। দেখো এই বৃত্তটা C1 আর এই বৃত্তটা হচ্ছে কি C2, ঠিক আছে? এবার C1 C2 দুইটা বৃত্ত পেলাম। এই দুইটা বৃত্তের সাধারণ জ্যা, মনে করো এটা হচ্ছে সাধারণ জ্যা, এবি হচ্ছে কি সাধারণ জ্যা। কি ক্লিয়ার তো? তাহলে এই যে সাধারণ জ্যা যেটা, এটা বলো তো এটা কি? সাধারণ জ্যাটি কি একটি সরল রেখা না? তাহলে যদি সাধারণ জ্যা একটি সরল রেখা হয় তাহলে সরল রেখার কন্ডিশনে কিন্তু আমরা জানি যে কখনো এক্স আর ওয়াই এর পাওয়ারটা 1 ব্যতীত অন্য কিছু হতে পারবে না। তাহলে এই সাধারণ জ্যাকে আমাদেরকে প্রথমে কি করতে হবে? ব্যাস ধরতে হবে।
তাহলে সাধারণ জ্যাকে যদি আমরা ব্যাস ধরি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণটা আমরা বের করে নিই। তাহলে আমরা যদি সাধারণ জ্যায়ের দেখো, আমরা যদি সাধারণ জ্যা এর সমীকরণ বের করি, সাধারণ জ্যা এর সমীকরণ, তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে, খেয়াল করো, সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে C1 বৃত্ত থেকে যদি C2 আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা সাধারণ জ্যায়ের সমীকরণ পেয়ে যাব। তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ কি? C1 - C2 = হচ্ছে 0। তাহলে দেখো আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি কি পাচ্ছি লক্ষ্য রাখো তো, এটা থেকে এটা বিয়োগ করছো মানে এটা বাদ, এটা থেকে এটা বিয়োগ করছো মানে এটা বাদ, এখানে মাইনাস চিহ্ন ছিল প্লাস হয়ে গেল, তাহলে কত থাকে যে 2x। এবার দেখো ভাইয়া এখানে প্লাস চিহ্ন ছিল মাইনাস হয়ে গেল, তাহলে কত থাকে প্লাস 2i। এবার দেখো এটা থেকে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, তাহলে কত থাকে প্লাস হচ্ছে 1 = হচ্ছে 0। এটা কিন্তু আমরা সাধারণ জ্যায়ের সমীকরণ পেলাম, যে দুইটা বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। এটা অনেক সময় এটাই কিন্তু ডিরেক্ট প্রশ্ন আসে যে দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এখান থেকে সাধারণ জ্যায়ের সমীকরণ বের করো, এটাও কিন্তু কোনো সময় প্রশ্ন আসে। তাহলে আমরা এই যে সাধারণ জ্যায়ের সমীকরণ আমরা বের করলাম। এখন বলেছে কি দেখো, সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। খেয়াল করো, সাধারণ জ্যাকে ব্যাস ধরতে হবে, ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। দেখো তো ভাইয়া এটাকে যদি আমরা ব্যাস ধরি এবং আমরা যদি বৃত্তের সমীকরণটা নিই, দেখো এটা যদি ব্যাস হয় তাহলে এই জায়গাটা হচ্ছে কেন্দ্র। এখন এটাকে কেন্দ্র ধরে যদি আমরা বৃত্ত বানাই তাহলে এই যে বৃত্ত আমরা পাচ্ছি এটাই আমাদের বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণটি আমাদের বের করতে হবে। কি ক্লিয়ার তো বিষয়টা? তাহলে আমরা যদি এই বৃত্তের সমীকরণটা বের করতে চাই, খেয়াল করো, যদি আমরা এই বৃত্তের সমীকরণটা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? ঠিক আছে, এখানে তুমি দুইটা ভাবে বের করতে পারো। ডিরেক্ট এই বৃত্তের সমীকরণটাকে ধরে নিতে পারো, অথবা তুমি যদি মনে করো যে এই দুইটা বৃত্ত দিয়ে C1 C2 এর ছেদবিন্দু বের করব, ছেদবিন্দু বের করলে তুমি এটা আর এটা বিন্দু পাবা, তখন এদের মধ্যবর্তী বিন্দু হচ্ছে এটা, তখন এটা কেন্দ্র আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, এটা ধরে বের করতে পারো। বাট সহজ ওয়েটা হচ্ছে যদি তুমি দেখো যে সাধারণ জ্যাকে ব্যাস ধরে আমাদের বৃত্তের সমীকরণ বের করতে বলে, তাহলে কিন্তু বৃত্তের সমীকরণটাকে ধরে নিবা, যে ধরি বৃত্তের সমীকরণ। একটু লক্ষ্য রাখো বৃত্তের সমীকরণ কিভাবে, বৃত্তের সমীকরণটা ধরে নিবা খেয়াল রাখো। যখন সাধারণ জ্যাকে ব্যাস ধরে তোমাকে বৃত্তের সমীকরণ বের করতে বলবে তখন C1 বা C2 যে কোনো একটা বৃত্তের সমীকরণ প্রথমে নিয়ে নিবা। তাহলে আমরা যদি C1 এই বৃত্তটাই প্রথমে নিই তাহলে এখান থেকে বলতে পারি x² + y² - 6x + 8y প্লাস হচ্ছে 9। এবার যে কোনো একটা বৃত্তের সমীকরণ নিয়ে ওই বৃত্তটাকে প্লাস কে ইন্টু নিয়ে যে কাজটা করবা সেটা হচ্ছে কি ব্যাসের সমীকরণটা নিবা। কি নিবা? ব্যাসের সমীকরণ। তাহলে ব্যাসের সমীকরণ ছিল কত? দেখো 2x + 2y আর প্লাস হচ্ছে 1 = হচ্ছে 0। এটাই কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ। অর্থাৎ এইটা যদি তুমি কে এর মানটা এখন বের করতে পারো, দেন কে এর মানটাকে যদি তুমি এই ইকুয়েশনে বসায় দাও তাহলে কিন্তু আমাদের বৃত্তের সমীকরণটা বের হয়ে যাবে। কি ক্লিয়ার তো? এখন কথা হচ্ছে ভাইয়া যে আমরা বৃত্তের সমীকরণটা মানে কে এর মানটা এটা থেকে কিভাবে আমরা বের করতে পারি। দেখো তো এটা কোন বৃত্তের সমীকরণ বলো তো? এই যে এই বৃত্তের সমীকরণটা না এটা, তাহলে এটা যদি এই বৃত্তের সমীকরণ হয় তাহলে আমরা সর্বপ্রথম এই বৃত্তের সমীকরণটা থেকে আমরা হচ্ছে কেন্দ্রটা বের করে নেব। কি বের করে নেব বলো তো? কেন্দ্র। তাহলে এটাকে আমরা একটু সলভ করি। আমরা যদি এভাবে সলভ করি, দেখো x² + y², আমরা x চলকগুলোকে যদি একদিকে নিই তাহলে আমরা এখান থেকে বলতে পারি প্লাস, তাহলে হচ্ছে 2k - 6 × x। তারপরে আমরা যদি y চলকগুলো একদিকে নিই তাহলে প্লাস বলতে পারি 8 আর প্লাস হচ্ছে 2k y, এটা আমরা বলতে পারি। আর ধ্রুবকটা কত এখানে? প্লাস হচ্ছে 9 আর প্লাস হচ্ছে k = হচ্ছে 0, এটা আমরা বলতে পারি। আমরা একটু সাজায় লিখলাম যে x² + y² আর x এর সহগ y এর সহগ এটা। এখন দেখো এখান থেকে যদি আমরা কেন্দ্র নিই তাহলে কি আমরা বলতে পারি না যে কেন্দ্র হচ্ছে 2k - 6 / -2, y এর সহগ
ডিভাইডেড বাই -2। আমরা কিন্তু বৃত্তের কেন্দ্রটা পেয়ে গেলাম, অর্থাৎ যে বৃত্তটি বের করতে বলেছে এই বৃত্তটি পেলাম। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো তো ভাইয়া, যে বলো তো একটা জিনিস, যে এই বৃত্তর কেন্দ্রটি এই রেখাটিকে কি সিদ্ধ করলো না? অবশ্যই সিদ্ধ করলো, কারণ এই রেখার উপরস্থ বিন্দু কি এই কেন্দ্রটা না? তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে এই বৃত্তের কেন্দ্র এই জ্যায়ের সমীকরণকে সিদ্ধ করেছে? তাহলে আমরা কেন্দ্রটা যদি এখানে বসাই দিই, তাহলে কি আমরা দেখো সলভ করে কিন্তু কে এর মান পেয়ে যাব, কারণ আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই কে এর মানটি বের করা। তাহলে এখন দেখো, এটাকে যদি আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো যে 2k - 6 ডিভাইডেড বাই 2 আর হচ্ছে 8 প্লাস 2k ডিভাইডেড বাই -2 বিন্দুটি এক রেখার উপরস্থ বিন্দু। একটু ভালো করে খেয়াল করো, উপরস্থ বিন্দু। তাহলে যদি এটা উপরস্থ বিন্দু হয়, মানে এই বিন্দুটি এই রেখাটিকে কি করেছে? সিদ্ধ করেছে। তাহলে যদি সিদ্ধ করে, তাহলে এখান থেকে দেখো তো, আমরা যদি মানটা বসাই, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি খেয়াল করো। আমি এখন কিন্তু চিত্রটা মিশাই দিলাম, কারণ আমাদের এখন মূল টার্গেট কে বের করা, তাহলে আমরা কেটা বের করব। দেখো, যদি এই সমীকরণে বসাই দিই, তাহলে এখান থেকে বলতে পারি যে বা 2x এর মান হচ্ছে এটা 2k - 6 ডিভাইডেড বাই -2 প্লাস হচ্ছে 2 ইন্টু ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মান হচ্ছে কত? 8 প্লাস 2k ডিভাইডেড বাই -2 আর প্লাস হচ্ছে কত? 1 ইকুয়াল হচ্ছে কত? 0। এখন দেখো, আমরা যদি এখান থেকে এটাকে সলভ করে কিন্তু আমরা এখন কে এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে যদি কে এর মানটা বের করতে চাই, তাহলে এখানে দেখো 2 কেটে গেল, তাহলে -2k প্লাস হচ্ছে 6, এই 2 কেটে গেল, তাহলে তাহলে -8 আর হচ্ছে -2k প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা পাচ্ছি। আমরা মাইনাস দিয়ে কিন্তু গুণ করে নিয়েছি, এই মাইনাস দিয়ে দুটাকে গুণ, আবার এই মাইনাস দিয়ে দুটাকে গুণ করে নিয়েছি। তাহলে এখান থেকে দেখো তো টোটাল আমরা কত পাচ্ছি? -4k আর হচ্ছে এখান থেকে পাচ্ছি দেখো যে 7, তাহলে হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে 0, বা আমরা পাচ্ছি কে ইকুয়াল হচ্ছে কত? 1/4। এই যে দেখো ভাইয়া, কে এর মান 1/4 বের হয়ে গেছে। এখন কে এর মান যদি তুমি এই ইকুয়েশনটায় বসাই দাও, অর্থাৎ 2 নাম্বার ইকুয়েশনে বসাই দাও, তাহলে কিন্তু আমরা বৃত্তের সমীকরণটি পেয়ে যাব। তাহলে এখন আমরা কে এর মান 2 নাম্বার ইকুয়েশনে বসাই। দেখো, কে এর মানটি যদি আমরা 2 নাম্বার ইকুয়েশনে বসাই দিই, তাহলে আমরা কিভাবে বের করতে পারছি? দেখো, কে এর মান 2a বসিয়ে পাই। খেয়াল করো, কে এর মান আমরা 2 নম্বরে বসাই দিই, তাহলে কে এর মানটা যদি 2 নম্বরে বসাই দিই, তাহলে দেখো আমরা পাচ্ছি x² প্লাস y² মাইনাস 6x প্লাস 8y প্লাস হচ্ছে 9, এরপরে প্লাস কে এর জায়গায় মান বসাই দাও 1/4, আর এখানে থাকে 2x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এটাকে এখন সলভ করে তুমি যা পাবা সেটাই কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ হবে। তাহলে দেখো, এটাকে যদি এই পাশে গুণ করে দাও, কারণ এই টোটালটা থেকে তুমি 4 লসাগু নিতে পারো, তাহলে 4x² 4y² মাইনাস 24x প্লাস 32y প্লাস 36, এবার প্লাস 2x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল 0। এখন এটাকে সলভ করে তোমরা যা পাবা সেটাই কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ। কি ক্লিয়ার তো? তাহলে এটা তোমরা সলভ করে নিবা। তাহলে দেখো বন্ধুরা, আমরা হচ্ছে বৃত্তের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম, এবং এই প্রশ্নটি আলোচনা করতে গিয়ে আমরা যে কয়টা টপিক আমরা আজকে শিখলাম, এই টপিকগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই টপিকগুলো দিয়ে তোমরা এখন যে বই থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবা। দেখো, তোমরা কিন্তু এই জিনিসটা ভেবে নিও না যে সোহেল ভাই এই অঙ্কটা করে দিয়েছে মানে এই অঙ্কটাই পড়বে, এটাই পড়বে না, বাট এই টপিকগুলো দিয়ে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে। কি ক্লিয়ার তো? তাহলে এই টপিকগুলো দিয়ে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ যতই তুমি প্র্যাকটিস করবা ততই কিন্তু অঙ্ক তোমার মনে থাকবে। ঠিক আছে? তাহলে আমাদের আজকের বৃত্তের ক্লাস এই পর্যন্তই।
এই পরবর্তী ক্লাসে দেখা হবে এবং পরবর্তী ক্লাস দেখার জন্য তোমরা রেডি থাকো, কারণ পরবর্তীতে আরও কিন্তু বৃত্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তাহলে প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।